ভারতীয় চোরদের ষড়যন্ত্র যে কত ভয়ঙ্কর তা আজ আরো বিস্তারিত আলাপ করবো। আপনারা জানেন যে 2016 সালের অক্টোবর থেকে রাখাইন রাজ্যে রাখাইন সম্প্রদায়ের সহায়তায় মায়ানমারের বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের মানবতা বিরোধী অপারেশন চালায়। এই জাতিগত নিধনের পেছনে উদ্দেশ্য ছিল রাখাইন রাজ্যের সিতোয় বন্দর থেকে শুরু করে উত্তর রাখাইনের গুথিডং অঞ্চল পর্যন্ত মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের চিরতরে বাংলাদেশে বিতাড়িত করা, যাতে করে ভারতের কালাদান মাল্টি মডাল ট্রানজিট করিডোরের জন্য জায়গা খালি করা যায়। কোথাও কোনো উন্নয়ন প্রকল্প হলে সেই প্রকল্পের আশেপাশের জায়গার দাম বাড়ে, আপনারা জানেন। অনেক জমি অধিগ্রহণ করতে হয় সরকারকে, এটাও আপনারা জানেন। কোথাও থেকে রাস্তা গেলে, রেল গেলে জমি অধিগ্রহণ করে সরকার বা ওই কোম্পানি, এতে অনেক টাকা দিতে হয় সরকারকে বা ওই কোম্পানিকে। যদি একেবারে উচ্ছেদ করে দেওয়া যায় তাহলে ক্ষতিপূরণের টাকা বেঁচে যায় আর কি। আর আশেপাশের জমির তো দাম বাড়ে, আপনারা জানেন। আপনারা পদ্মা ব্রিজের কথাই ধরেন না কেন। যাই হোক, এই মানবতা বিরোধী অভিযানের ফলে বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসতে বাধ্য হয়। এরপরে শুরু হয় আর এক নতুন অধ্যায়। 2023 সালে রাখাইন সম্প্রদায়ের বাহিনী আরাকান আর্মির সাথে মায়ানমার বাহিনীর ব্যাপক যুদ্ধ শুরু হয় এবং এর ফলে 2024 সালে সেপ্টেম্বর পর্যন্ত 1 লাখেরও অধিক রোহিঙ্গা আবারও বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা দাঁড়িয়েছে 12 লাখের বেশি। আচ্ছা, আপনারা কি জানেন যে রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবাসনের বিষয়ে অতীত আওয়ামী লীগ সরকার কোন ধরনের বাস্তবিক পদক্ষেপ নেয়নি? এর মূল কারণ হচ্ছে দিল্লি দেশে হাসিনা সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে। রোহিঙ্গারা ফিরে না আসুক, এটাই তো ইন্ডিয়া চায়। কারণ রোহিঙ্গাদের তারা যে কালাদান প্রজেক্ট করতেছে সেখানে তো রোহিঙ্গাদের জমির উপরে সে স্থাপনা করেছে। রোহিঙ্গারা ফিরে গেলে সে করবে নাকি? তার প্রজেক্টের জায়গা তো ছেড়ে দিতে হবে। 2017 সালে খুনি হাসিনা সরকার মায়ানমারের সাথে একটা লোক দেখানো চুক্তি করে, যা ছিল বাংলাদেশের স্বার্থ বিরোধী। ওই চুক্তি আলোচনার টেবিলে মায়ানমারে ওই সময় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে উদ্দেশ্য করে বলছিল যে আপনি মন্ত্রী হতে পারেন, কিন্তু রাষ্ট্রদূত হিসেবে আমি প্লেনিপটেনশিয়ারি। দেশের স্বার্থ বিরোধী কোন ধারা থাকলে সেই চুক্তিতে স্বাক্ষর করতে দেব না, স্বাক্ষর করতে দেয়নি। এরপর কিছুটা ঘষা মাজা করলে চুক্তির দুর্বলতা কাটানো যায়নি। এতে বাংলাদেশের শরণার্থী হিসেবে অবস্থানরত রোহিঙ্গাদের কারা কারা মায়ানমার থেকে আসছে তার ভেরিফিকেশন মায়ানমার সরকারের হাতেই ন্যস্ত হয়। এই চুক্তি স্বাক্ষরের পর হাসিনা সরকার কয়েক দফায় 8 লক্ষ রোহিঙ্গাদের একটা তালিকা মায়ানমার সরকারকে ভেরিফিকেশনের জন্য দেয়। কিন্তু চুক্তিতে সম্পাদনের পরে দীর্ঘ 7 বছর ধরে হাসিনা সরকার একজন রোহিঙ্গার ভেরিফিকেশনও আদায় করতে পারেনি। আগে বলছি, হাসিনা সরকার রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে কোন দৃশ্যমান প্রচেষ্টা গ্রহণ করেনি, করবেও না। শেখ রেহানা তার বোন হাসিনার উদ্দেশ্যে নাকি বলেছিল যে সে নাকি 16 কোটি বাংলাদেশিদের খাওয়াইতেছে, ভাত খাওয়াইতেছে। সুতরাং কয়েক লাখ রোহিঙ্গাদের খাওয়ানোটা তার জন্য কোনো ব্যাপারই না। শুনেন, বিশেষ আমার ছোট বোন ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না? আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? এটা আমার ছোট বোনের ওরই কথা। হাসিনার এই বাগাড়ম্বরের ফলে আন্তর্জাতিক মহলে ধারণা হয় যে রোহিঙ্গারা আর ফিরে যাবে না এবং রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নেই, তারা থেকে যাবে বাংলাদেশে। প্রত্যাবাসনের বিষয়ে হাসিনা সরকারের এই ভূমিকায় আন্তর্জাতিক এজেন্ডায় রোহিঙ্গা ইস্যুটা ঝরে পড়তে থাকে। বাংলাদেশে এ নিয়ে আলোচনা প্রায় বিলীন হয়ে আসে, বিষয়টা দেশে বিদেশে প্রায় মৃত অবস্থায় চলে যায়। ইতিমধ্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরকে কেন্দ্র করে গড়ে ওঠে আর এক ভয়ঙ্কর খেলা। কি সেই খেলা? গড়ে ওঠে এক বিশাল ইয়াবা চোরাচালান বাণিজ্য। অনেকের ধারণা এই বাণিজ্য থেকে প্রত্যেক বছরে মোট উপার্জন হয় 500 মিলিয়ন মার্কিন ডলার। এই বাণিজ্যে ঢুকে পড়ে আওয়ামী দুর্বৃত্তরা। এর ফলে দেশের যুব সম্প্রদায়ের একটা উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়ে। ইয়াবা সাম্রাজ্যের নেতা হিসেবে উঠে আসে কক্সবাজারের এমপি ইয়াবা বদির নাম। শোনা যায় ওবায়দুল কাদের গাড়িতে ইয়াবা পাঠাইতো বদি, যেন পুলিশ না ধরে আর কি। শুনেন, এটা একটা রিপোর্ট হয়েছে আমার দেশে। এদিকে বদির মূল মদতদাতা ছিলেন ওবায়দুল কাদের। ক্ষমতায় থাকতে 2 মাসে একবার বিভিন্ন প্রোগ্রামের অজুহাতে কক্সবাজারে যেতেন তিনি। অনির্ধারিত সফরে তিনি চলে যেতেন টেকনাফেও, উঠতেন বদির ডেরায়। কক্সবাজার সফরের সময় সড়ক পথকেই বেছে নিতেন তিনি। যে কটি গাড়ি নিয়ে তিনি কক্সবাজারে যেতেন, ফেরার সময় তার বহরে আরো 4-5টি গাড়ি বেশি যুক্ত হতো। এসব গাড়িতে বদির ইয়াবার চালান নিরাপদে ঢাকায় নেওয়া হতো। ওবায়দুল কাদের প্রায় কিন্তু যাইতো ওদিকে গাড়ি নিয়ে। ইয়াবা বাণিজ্যের টাকা ভাগ শেখ হাসিনার হাত পর্যন্ত পৌঁছাইতো। একদিন ভোরে উঠে আমরা হঠাৎ করে আবিষ্কার করি ইয়াবা সাম্রাজ্যের পুলিশের প্রদীপ আর লিয়াকতের হাতে খুন হয় মেজর সিনহা। সুতরাং বুঝতে পারতেছেন, হাসিনা ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা মায়ানমারে তাদের বাপদাদার ভিটায় আর কোনোদিন ফিরে যেতে পারত না। ফয়সাল ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত 9 মাসে রোহিঙ্গা সংক্রান্ত কার্যক্রমে মৌলিক পরিবর্তন হয়েছে। আপনারাও সেটা লক্ষ্য করছেন। কি সেটা? 3টা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। প্রথমত, দায়িত্ব গ্রহণের পরপরই গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা প্রসঙ্গটি তুলে আনেন ফয়সাল ইউনূস এবং বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা বিষয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার আহ্বান জানান। জাতিসংঘ এতে তাৎক্ষণিকভাবে সাড়া দেন। জাতিসংঘের সকল সদস্য সর্বসম্মতিক্রমে এই বিষয়ে একটা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়। একটা জাতিগোষ্ঠীর বিষয়ে পূর্ণাঙ্গ জাতিসংঘ সম্মেলনের সিদ্ধান্ত অত্যন্ত বিরল একটা ঘটনা। ফয়সাল ইউনূসের এই একটা পদক্ষেপের কারণে গণখুনি হাসিনার হাতে চরমভাবে অবহেলিত রোহিঙ্গা ইস্যুটা এভাবেই আন্তর্জাতিক এজেন্ডার একেবারে শীর্ষ একটা স্থানে উঠে আসে। দ্বিতীয়ত, যে বিষয়টা হলো, একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা সমস্যার প্রকৃত সমাধান যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তন বা রিপাট্রিয়েশন সে সম্পর্কে আন্তর্জাতিক ঐক্যমত গঠনেও সক্ষম হয়। এর একটা বড় নিদর্শন ছিল গত মার্চে
জাতিসংঘ মহাসচিবের পরিষ্কার উচ্চারণ যে প্রত্যাবর্ষণই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান। তৃতীয় যে বিষয়টা হলো প্রত্যাবর্ষণ যাতে বাস্তবায়িত হয় তার প্রাথমিক পদক্ষেপটাও অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে সক্ষম হয়েছে। গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মায়ানমার সরকার সর্বপ্রথম 1,80,000 রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যোগ্য বলে ক্লিয়ারেন্স দিয়েছে। মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ যৌথভাবে ক্লিয়ারেন্সের সিদ্ধান্তটি জানান। একই সাথে বাকি রোহিঙ্গাদের ক্লিয়ারেন্স প্রক্রিয়াকে ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিল মায়ানমার। এটা ছিল একটা অসাধারণ অর্জন। এর আগে পর্যন্ত প্রত্যাবর্ষণ ছিল একটা থিওরিটিক্যাল ব্যাপার, কাগজে কলমে। এই প্রথম একটা বাস্তব সংখ্যা আদায় করতে পারলো বাংলাদেশ, যাদেরকে মায়ানমার নিতে রাজি হইল। কেউ কেউ প্রশ্ন করছে মায়ানমারের এই 1,80,000 রোহিঙ্গার ক্লিয়ারেন্স দিল, তারা কি ফেরত যেতে পারবে? পারবে না, কারণ রাখাইন রাজ্যের 90% এখন আরাকান আর্মির অধীনে, এখন সেখানে যুদ্ধ চলতেছে। কিন্তু বিষয়টাকে একটু বুঝে দেখি।